জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব। দেখবেন জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি আসে, বিভিন্ন কিছু জিনিসের সম্মুখীন করতে হয়, এমনকি বাধাও এসে থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে চলা দরকার, শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলেছেন, আর বর্তমানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি কি বলছেন, আজকে আমরা সেই বিষয় সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব। এবং তৎসহিত এই বিভিন্ন রকম যে পরিস্থিতি বা বলতে পারেন সব কিছু যে জীবনে একটা সম্মুখীন করতে হয়, তারই ভিতরে একটা জায়গায় আজকে আমরা শুনব এই যে শাড়ি পরার যে কথা, কিংবা বলতে পারেন শাড়ি যে মায়েরা পরে থাকেন, তাহলে সেই শাড়ি পরাটা বাস্তবে যে কেমনভাবে হওয়া দরকার, কিংবা সেই শাড়িও যে কিভাবে পরতে হয় সে সম্বন্ধেও আমরা আজকে কিছু কথা জানার চেষ্টা করব, যা আচার্যদেবেরই বলা। যদিও তিনি প্রত্যেকটা কথাই কিন্তু যে আমাদের বলেন, সব কিছুর ক্ষেত্রেই তিনি কিন্তু একটা কথা বলেন যে যদি মনে হয় তাহলে মানতে পারেন, না হলে যদি গ্রহণীয় বলে না হয় তাহলে মানে এটা শুনতে না বা নাও মানতে পারে। তাই সম্পূর্ণ ওটা নিজের উপরেই ডিপেন্ড করছে, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা এই যে বিভিন্ন রকম পরিস্থিতির যে সম্মুখীন হই, বাস্তবে জীবনে দেখবেন সব কিছুরই একটা প্রথম দিন আসে। সব কিছুতেই, লেখাপড়া থেকে শুরু করে হাঁটা চলা থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ধাপেই একটা না একটা প্রথম বলে জিনিস হয়। আমি যেদিন থেকে খেতে শুরু করলাম সেটাও কিন্তু একটা প্রথম দিন বলে হয়, যেটাকে দেখবেন আমরা কি বলে থাকি, অন্নপ্রাশন, তাই না? যেমন ধরেন যেদিন থেকে হাঁটতে শুরু করলাম, হয়তো এর আগে হামাগুড়ি দিতাম, যেদিন থেকে হাঁটতে শুরু করলাম সে হাঁটাটারও একটা প্রথম দিন হলো। যেদিন থেকে লেখাপড়া শুরু করলাম, প্রথম যেদিন অ আ ক খ 1 2 3 4 ABCD সব যে শিখেছিলাম, তারও একটা প্রথম দিন ছিল। তাই জীবনে সব কিছুরই একটা প্রথম হয়, কিন্তু আমরা সেই প্রথমটাকে দেখে কি ঘাবড়ে যাই? এইখানেই আসছে হলো চিন্তার বিষয়, অর্থাৎ এইখানটাতেই ভাবতে হবে। দেখবেন আমাদের এই যে জীবনে যে জিনিসটা লক্ষ্য করা যায়, বা যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, আমরা ছোটোবেলায় বা বয়স যখন খুবই কম, তখন আমরা যে জিনিস শিখতাম বা একটা জানতাম, তখন আমাদের মধ্যে কিন্তু কোনো ভয় থাকতো না, কোনো কিছুর থেকে আমরা দূরে সরে যেতাম না। কিন্তু দেখবেন যত আমরা আস্তে আস্তে বড় হই, সেক্ষেত্রে যখন আমরা কোনো নতুন জিনিস করতে যাই, আমরা হাজারবার ভাবি। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারেন করিও না, ভয় লাগে। এই রকমও ঘটে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম টাইমই এটাই দেখা যায়। হয়তো সব ক্ষেত্রে নাও দেখা দিতে পারে, কিন্তু এই যে এই জিনিসটা ঘটে বাস্তবে কেন, তার কারণ দেখবেন এই ছোটোবেলায় যখন এই অ আ ক খ আমায় শেখানো হয়েছে, যখন ABCD 1 2 3 4 ইত্যাদি যা যা আমায় শেখানো হয়েছিল, যেদিন প্রথম আমাকে লেখাপড়ার জগতে যেদিন আমি প্রবেশ করেছিলাম, তখন এই যে বিদ্যার্জনের এই যে ব্যাপারটা,
তখন কি আমি কিছুটা বুঝেছিলাম নাকি আমি ভয় পেয়েছিলাম? আমি তো ভয় তো পাইনি, আমাকে ওটা করানো ছিল, আমি করেছি। আমার তার প্রতি না কোনো ভয় আছে না কোনো সেই রকম ভাব আছে। কিন্তু যত আমি আস্তে আস্তে বড় হলাম তত কি হলো, ধরেন এবারে এমনই একটা কিছু আছে যেটা হয়তো আমায় পরবর্তীকালে আমি হয়তো একটা কিছু করছি, ধরেন যে কোনো জিনিসই আমি একটা কিছু করছি। এবারে সব কিছুর ক্ষেত্রেই ওই যে একটা প্রথম আসবে। ধরেন ব্যবসা করতে চাই, কথার কথা, যদি ব্যবসা করতে চাই, আমি ব্যবসার কিছু না বুঝে না দেখে বিষয় সম্বন্ধে না জেনেই আগে থেকে যদি ঘাবড়ে যাই, আগে থেকে যদি ভয় পাই, তাহলে কি আমার দ্বারা কি তখন ব্যবসা করা সম্ভব হবে? হবে না। কেন না? তার কারণ আমি আগে থেকেই ঘাবড়ে গেছি, আমি আগে থেকে ওটা ভয় পেয়েছি, আমি সেই বিষয় সম্বন্ধে আমি জানিনি বা আমি না জেনেই ওটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। এটাই হচ্ছিল ডিফারেন্সটা হয় ছোটোবেলায় যখন আমরা কোনো জিনিস শিখি আর যখন একটু বড় হই তখন যে কীরকম ঘটে। এটাই হচ্ছিল ব্রেন। এখানেই ধরা পড়ে চিন্তা ভাবনাটা যে কেমন, তাই না? তাই এই যে এবারে এই বাধা জীবনে কি ছোটোবেলায় কি আসেনি? শুধু কি যখন আমি বড় হয়েছি তখনই কি আমার বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন করতে হচ্ছে? না তো, ছোটোবেলা থেকে আমরা বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকে লড়ে আসছি। যেমন এই কথার কথা যদি দেখা যায় যে হামাগুড়ি, একটা ছোট্ট একটা বাচ্চা যখন হামাগুড়ি দেয়, তারপরে যখন আস্তে আস্তে যখন হাঁটতে শুরু করে সবে মাত্র, তখন একটু হাঁটবে, তারপরে দেখবেন ও পড়ে যায়, তাই তো? সবার ক্ষেত্রে এটা লক্ষ্য করে যে আমি দেখি সেম। এবার এই যে পড়ে যাচ্ছে, তা বলে কেউ জীবনে কি আর কি হাঁটেনি নাকি আর হাঁটতে শেখেনি? তার কাছেও ওটা কিন্তু একটা জিনিস যেটাও জয় করতে পেরেছে। হয়তো আমি তার মনের কথাটা আমি বুঝতে পারবো না, কিন্তু তার মনে তখন আনন্দ হয় যে আমি এতদিন ধরে এইরকমভাবে হাঁটতাম, অর্থাৎ হামাগুড়ি দিতাম, আর আজকে আমি পায়ে এইরকম করে হাঁটছি উঠে দাঁড়িয়ে সবার মতন। তখন একটা নিজের মধ্যে একটা আনন্দ অনুভূতি হয়, যেটা সেই মুহূর্তে তার মনের মধ্যে যেটা হচ্ছে হয়তো আমরা সবাই তো বুঝতে পারবো না, তার কারণ তার কাছে সেটা একটা কিছু অ্যাচিভমেন্টের মতন। তার কাছে ওটা একটা বাধাটাকেই সে কাটিয়ে উঠতে পেরেছে, সে এতদিন হাঁটতে পারতো না। এটাই হচ্ছিল জীবনে যে প্রত্যেকটা ধাপেই যে আমাদের বিভিন্ন রকম বাধা বিপত্তি যে সম্মুখীন করতে হয় তার একটা উদাহরণ। তাই এই জীবনে এমন কোনো জিনিস নেই যেখানে বাধা বিপত্তি বলে যে আসবে না। প্রত্যেকটা জিনিসেই বাধা বিপত্তি আসবেই। এমনকি বাধা বিপত্তি যদি নাই বা আসে না, তাহলে কিন্তু সেই বিষয়ে স্ট্রং হওয়া যায় না। যেমন ধরেন একটা অঙ্ক আমি শিখছি, তার উপরে বেস করে আরও যখন আমি 5-10টা অঙ্ক করতে যাব, দেখবেন একটু আধটু হয়তো আটকাবে। ওই আটকানো অঙ্ক বা একটু যদি টাফ আমায় যদি না দেওয়া হয়, কম্পারেটিভলি যদি আমি যত শিখছি আমায় যদি একই রকম লেভেলে যদি শেখানো হয়, তাহলে আমি প্রোগ্রেস করতে পারবো না। একটু আস্তে আস্তে কি না, একটু আমায় আরও হায়ার লেভেল বা বলতে পারেন আর একটু টাফ অঙ্কগুলো আমায় একটু দেওয়া হবে। দিলে কি না আমার মাথাটা আরও একটু সেক্ষেত্রে ভাববে, আমি তখন আরও একটু চিন্তা করব যে তাহলে এটা তো একটু আলাদা, তাহলে এখানটায় কীভাবে চলবো, আগে তো কিছু জানি। তো সেই বেসের উপর দাঁড়িয়েই তখন বিভিন্ন রকম চিন্তা হয়। এটাও হচ্ছিলো তাই, আমাদের এই জীবন হচ্ছিলো তাই। এই যে বাধা বিপত্তি যত আসবে তত নিজে নিজে আরও কিন্তু স্ট্রং করে তোলা যায়। কিন্তু আমরা এটাকে কেমনভাবে গ্রহণ করি, এই কথাটাই হচ্ছিলো জানার বিষয়, যেটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছিলেন। তা হচ্ছিলো আমরা বাধা বিপত্তি যখনই আসে তখনই ভাবি বুঝি আমার দ্বারা মনে হচ্ছে এই কাজটা হবে না। বাধা বিপত্তি যেই আসলো তখনই আমি ওটা ছেড়ে দেবো, এইরকম একটা মনোভাব আসছে। তার মানে বুঝতে হবে আমার মধ্যে যুদ্ধ করার ক্ষমতা নেই, আমার মধ্যে লড়াই করার ক্ষমতা নেই, যে ওইটুকু একটা জিনিস আসলো আমি ওতেই আমি ঘাবড়ে গিয়ে ছেড়ে দিলাম কাজটাকে। তার মানে কি
তার মানে আমি যে কোনো ফিল্ডেই যাই না কেন, আমি যেরকমভাবে আমি যে কাজেই আমি যুক্ত থাকি না কেন, একটু বাধা বিপত্তি যদি আসে আমি যদি ছেড়ে দিই, তাহলে কি কোনো কাজে কি আমি সিনসিয়ারলি লেগে থাকতে পারবো? হবে না, তাই না? তাই বাধা, শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন বাধাকে বাধ্য করে তুলতে হয়। আমি যদি বাধ্য করি তাহলে বাধাও সেক্ষেত্রে হার মানে। তার কারণ আমি সেই অবস্থায় ছাড়িনি, আমি চেষ্টা করেই চলেছি, আমাকে ওটা জয় করতেই হবে। এই যে একটা মনোভাব, সেক্ষেত্রে নিজের মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েট করে। ঠাকুর সত্যানুসরণে কি বললেন? ঠাকুর সত্যানুসরণে লিখছেন যে এই যে চেষ্টা করা আর চেষ্টা না করা, ওই নিয়েই ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় লিখছেন যে হটে যাওয়াটা দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। অর্থাৎ আমি চেষ্টাই করলাম না, আমি আগে থেকেই সাইড হয়ে গেলাম, তার মানে বুঝতে হবে ওইটা আসলে আমার মধ্যে একটা উইকনেস। তাই সব কিছুতেই জীবনে কি হয় না, ওই বাধা আসবেই। বিভিন্ন রকম পরিস্থিতি যখন আমরা সম্মুখীন হই, বিভিন্ন রকম সিচুয়েশন যখন আমরা ফেস করি, তখন কখনোই ঘাবড়ে যেতে নেই। তার কারণ কি? তার কারণ শ্রী ঠাকুরের কাছে একদিন এই বিষয় নিয়ে বিভিন্ন রকম কথা আলোচনা করা হচ্ছে। তখন শ্রী ঠাকুর বলছেন যে বাস্তবে পরিস্থিতিকে দেখেই যদি আমি ঘাবড়ে যাই, তাহলে পরিস্থিতি আমাকে আরও বলতে পারেন কি না চেপে ধরে। সেক্ষেত্রে আমার যে চলার যে জোরটা আরও কমে যায়, যাও ছিল তার থেকেও কমে যায়। তার কারণ কি? তার কারণ আমার মনটা যেহেতু ভেঙে গেছে, তার কাছে আরও সুযোগটা পেয়ে বসেছে যে সে আমাকে আরও কীভাবে জব্দ করবে। তাই ওই পরিস্থিতিকে যদি আমায় অতিক্রম করতে হয়, তাহলে আমায় কি করতে হবে না, আমার মনটাকে সদা সর্বদা আগে স্ট্রং রাখতে হবে, যে যত যাই আসুক না কেন আমি এর পিছন ছাড়বই না, আমাকে কে যে করে হোক অতিক্রম করতেই হবে। এই সময়টা আমার জীবনে হয়তো এসছে, তার মানে এই না এই সময় হচ্ছিল পার্মানেন্ট, এইটা যে চিরকালই এরকম থাকবে তা তো না, এটারও তো পরিবর্তন একদিন হবে। তাই পরিবর্তন এবারে আনবেটা কে? আমাকেই তো পরিবর্তন আনতে হবে, তাই না? এইবারে এইখানে আসছে জীবনে যে কেন জীবন্ত আদর্শের প্রয়োজন, সেই পরিবর্তন কিভাবে আনবো, জীবনটাকে কিভাবে চালনা করা দরকার, জীবন বাস্তবে কেমন হওয়া উচিত, তখনই জানা যায় যখন আমি জীবন্ত আদর্শকে মাথায় নিয়ে চলার মধ্যে যখন আমি তাকে অনুসরণ করব, যখন আমি তাকে ফলো করব। আর সেক্ষেত্রেই দেখবেন এই যে এত শত যা যা আমরা ভাবছি, আমরা কঠিন বলে মনে করছি, তখন সব কিছুই খুবই সহজ বলে মনে হবে। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন, তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। সবকিছুই কিন্তু বাস্তবে সহজ, কিন্তু আমি যদি কমপ্লিকেটেড বানাই তাহলে ওটা কিন্তু কমপ্লিকেটেডই। এখানে সহজ বলতে আবার আমরা অনেকে ভাববো কোথায়, বাস্তবে তো যদি দেখা যায় এটা তো একটা এমনই কথা মনে হচ্ছে যেন কোনো একটা
ফিলসফি বা সেরকম একটা কোনো কথা হয়ে গেল। কিন্তু জীবনে তো বহু কঠিন পরিস্থিতি এসছে, বহু রকম কঠিন সময় এসছে। বাস্তবে কঠিন সময়ে এই যে আমার এই জীবনটাকে যদি আমি কঠিন করে দিই ওই কঠিন পদার্থের মতন, দেখবেন তাহলে কি হয় না, সেটাকে অতিক্রম করা যায় না। আমি যদি ভাবতে থাকি, আমি যদি কন্টিনিউয়াসলি যদি চিন্তা করতে থাকি যে এটা আমায় অতিক্রম করতেই হবে, আর তার জন্য আমি যখন বিভিন্ন রকম পথ খুঁজবো, যখন আমি ওয়ে খুঁজবো, তখনই কিন্তু তা আমার কাছে সহজ বলে মনে হবে। এই কারণেই শ্রী ঠাকুর একদিন বলছেন যে বাস্তবে অসম্ভব বলে কিছু নেই, কিন্তু সম্ভবটা কিছুর ক্ষেত্রে হয়তো একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগতে পারে, তাহলে কি তা অসম্ভব? তাই নয় কি? এই কারণেই ঠাকুরের বলা, এই রকম দৃষ্টিকোণ নিয়েই ঠাকুর কথাটা বলেছিলেন, এই রকম অ্যাঙ্গেলে, তাই না? তাই এই হচ্ছিল এই যে জীবন, এই জীবনে যে কেমনভাবে যে বিভিন্ন রকম পরিস্থিতি বা সব কিছুরই যে একটা প্রথমবার যে একটা সম্মুখীন করতে হয়, সব কিছুতেই। কিছুদিন আগে আচার্যদেবের কাছে বসে আছি সন্ধ্যাবেলা, এক মা সেই সময় আচার্যদেবের কাছে এসেছেন, আর তিনি কিছু নিয়ে এসছেন আচার্যদেবের জন্য। আচার্যদেব তখন তা জিজ্ঞাসা করলেন যে কি, তারপরে মাটি তখন দিলেন। তারপর যখন মাটি প্রণাম করে ওঠেন, প্রণাম করে উঠে যখন তিনি যাচ্ছিলেন আবার ঘুরে, হঠাৎ করে আচার্যদেব তখন তাকে ডাকেন, দিয়ে তাকে জিজ্ঞাসা করছেন যে তুই কি আজকে প্রথম শাড়ি পরেছিস? আচার্যদেব বাস্তবিক যে বুঝতে পেরেছেন মাটি যেহেতু প্রথমবার ঠাকুরবাড়ি এসেছে, তাই তিনি যে প্রথমবার আজকে যে শাড়ি পরেছেন, অর্থাৎ বয়স তার খুবই কম বয়স। এবারে তখন আচার্যদেব বলেন যে ঠাকুরবাড়ি এসেছিস বলে আজকে প্রথম পড়েছিস না? তখন মাটি বলেন আগে হ্যাঁ। তখন আচার্যদেব বলেন যে খুব ভালো হয়েছে, চেষ্টা করবি আরও একটুখানি ভালো করে পড়ার জন্য। কেন বললেন কথাটা আরও চেষ্টা করবি? তার কারণ এইখানেই আসছে যে এইবারে আমি তাকে কিভাবে মানব, আর কিভাবে যে তার কথাটা গ্রহণ করব নাকি করব না। এবার এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, অর্থাৎ তার প্রতি কেমন আমার বিশ্বাস, তাকে আমি কেমনভাবে মানতে চাইছি, এটা তো এবারে নিজের উপরে ডিপেন্ড করছে না, এখানে তো জবরদস্তি তো আর কিছু নেই। তখন আচার্যদেব পাশে যে বিভিন্ন মায়েরা বসে থাকেন, এক মাকে ডেকে বললেন যে ওকে গিয়ে একটু শাড়িটা এইরকম করে পরিয়ে দাও। অর্থাৎ দেখবেন মায়েরা যখন শাড়ি পরেন তখন ওই যে আঁচলটা থাকে, ওই আঁচল বাস্তবে যে কেমনভাবে যে দিতে হয় সেইটা আচার্যদেব তাকে শিখিয়ে দিতে বললেন। তারপরে মাটি উঠে এসে তাকে পিছনে নিয়ে গিয়ে একটা জায়গায় সেখানে তাকে বলে দিলেন, তাকে শিখিয়ে দিলেন যে এই রকমভাবে যে বাস্তবে শাড়ি যে পরতে হয়। তাহলে দেখেন এমন কোন জিনিস আছে যা তার দৃষ্টিতে পড়েনি? তার কাছে তো সেই সময় তো বহু রকম কথা আলোচনা করা হচ্ছে, তিনি তো এত কথা শুনছেন, এত নিবেদন হচ্ছে, তার মধ্যেও তার দৃষ্টি যে সেখানেও যে গেছে। তাহলে ভাবেন তো আচার্য যে কে, তিনি যে বাস্তবে কে তা ধরা কিন্তু খুবই মুশকিল, বোঝাই যায় না যে লীলা যে কেমনভাবে যে চলছে।
তাই না? মানে একটা শাড়ি পরা পর্যন্ত বলে দিলেন যে কিভাবে যে আঁচলটাকে এমনভাবেই দিলে যে ভালো হয়। এবারে মানলে আমি মানব, না মানলে আর কি করার, তাই না? সেই কারণে তো আচার্যদেব দেখবেন যখন তিনি কোথাও যান বা কোথাও যদি কোনো কথা বলেন, সেক্ষেত্রে দেখবেন বেশ কিছু ক্ষেত্রে তিনি বলেন যে আমার কথাগুলি যদি মনে হয় যে গ্রহণীয় তাহলে গ্রহণ করবেন, না হলে ছেড়ে দেবেন। কেন বলেন? তার কারণ শ্রী শ্রী ঠাকুর একদিন এই কথাটা বলেছিলেন। তা হচ্ছিল, আমি আগে একটা সময় খুব জবরদস্তি করতাম, আমার মনে হতো সবাই তো আমার সন্তান, কিন্তু পরবর্তীকালে দেখলাম এই যে আমার এই জবরদস্তি তাদের মধ্যে এমনই একটা ভাব সৃষ্টি করলো, তারা আমার ভাবটা বুঝতে পারলো না। তারা ভাবলো ঠাকুর বুঝি আমার উপর জবরদস্তি করছেন, কিন্তু ওরা এটা ভাবতে পারলো না যে আমি ওদের যে কীভাবে যে সন্তান মনে করি, যে আমি কোনো মতেই চাই না তারা যে কোনো বিপদে পড়ুক বা সেরকম অমঙ্গল কিছু হোক, তাই আমি যে তত করি, তাই না? ঠাকুর তো এমনই বলেননি যে আমার জীবনে যা বলা সবচেয়ে অনুভূতির উপরে দাঁড়িয়ে। এই হচ্ছিল অনুভূতি। দেখেন যে কিভাবে ঠাকুর বলছেন, তারপরে ঠাকুর দিয়ে বলছেন, তাই আমি সেদিন থেকে ওই জবরদস্তিটা তুলনামূলকভাবে একটুখানি কমিয়ে দিলাম। তার কারণ ওরা একটা নেগেটিভ ভাব নিয়ে ব্যাপারটাকে গ্রহণ করতো, যেটা আরও খারাপ, যেটা ওরা বুঝতে পারতো না, তাই না? এই কারণেই আচার্যদেবও দেখেন সেই জিনিসটাই যে কীভাবে আলাদা একটা ভাবে যে তিনি বলছেন। তাই এবারে আমি কিভাবে মানবো না মানবো সেটা আমাকেই দেখতে হবে, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে। তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।